আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেশনায়ক তারেক রহমান প্রায় ওই দিনে 16:16 একটি বক্তৃতা দিয়েছে এবং এই বক্তৃতাকে তার এই যে ভাষণটা, এই ভাষণটাকে বাংলাদেশের মোটামুটি সব শ্রেণীর মানুষ গ্রহণ করেছে এবং সাংবাদিক লেভেলে যারা আছে তারা এই ভাষণটা সমালোচনা আকারে প্রশংসা করেছে। কেন প্রশংসা করেছে? আমাদের রাজনৈতিক কালচারে এইরকম ভাষণ বা বক্তৃতা আমরা বিগত কখনো শুনি নাই। আসলে একটা জিনিস এখন আমরা দেখে নিই তার আইটেমগুলোর। আমি পুরো ভাষণটা শুনেছি এবং লিখেছি, সেখানে কি কি মূল পয়েন্ট সে লিখেছে। সেখানে প্রায় অনেকগুলো পয়েন্ট আমি সিরিয়াল দিয়ে পয়েন্টগুলো বলে যাই, তারপরে হচ্ছে আমি আমার কথায় আসি। সেটা হচ্ছে তিনি প্রথমে একটা সালাম দিচ্ছেন, তারপরে যেটি বলেছেন সেটা হচ্ছে এই যে গণবিপ্লব হয়েছে সেই গণবিপ্লবটা সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে হয়েছে সেটা তুলে ধরেছেন। তারপরে যেটি বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশে এখন যদি একটা শিশু জন্ম নেয় তার ওই জন্মর সাথে সাথেই হচ্ছে 1.5 লাখ টাকা ঋণ সহকারে সে জন্ম নেয়। এই জিনিসটা সে তুলে ধরেছেন যে আসলে আমাদের যে শিশুরা এখন জন্ম নেয় তারা মাথা পিছু জন্মের সাথে সাথেই 1.5 লাখ টাকার একটা ঋণ নিয়ে তারা জন্মগ্রহণ করে। তারপরে তিনি বলেছেন বিগত মাফিয়া সরকার যে জঞ্জাল রেখে গেছে সেই জঞ্জাল সাফ করে মানুষের জন্য ভোটের জন্য মানুষ কাজ করছে, মানে ভোট একটা নিরাপদ ভোট ব্যবস্থার জন্য হয় সেটার জন্য মানুষ কাজ করেছে। তারপরে যেটি মূল পয়েন্ট ছিল সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার জনতার ফসল। তিনি একটা বারো এখন পর্যন্ত কখনো বলে নাই অন্তর্বর্তী সরকার বিএনপির আন্দোলনের ফসল। ঠিক আছে, সব সময় যেটি বলেছে সেটা হচ্ছে জনতার আন্দোলনের ফসল এবং তার কাজ সাফল্য হিসেবে এবং তারপরে যেটি বলেছে সেটা হচ্ছে তাদের কাজ সাফল্য হিসেবে মনে নাও হতে পারে, তবে একে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তার মানে বিষয়টা হচ্ছে অন্তর্বর্তী সরকারের অনেক কাজ আমাদের পছন্দ নাও হইতে পারে, আমাদের দৃষ্টিতে তারা সফল হয়েছে এরকম কোনো বিষয় নাও থাকতে পারে, কিন্তু যেটি বিষয় সেটা হচ্ছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। হ্যাঁ, এবং অধিকাংশ মিডিয়া তার বক্তৃতার পরবর্তী দিন এই লাইনটাকে হেডলাইন করা হয়েছিল যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারপরে যেটি বলেছে সেটা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে ভোটকে এগিয়ে আনা দরকার, এটি তত্ত্বাবধায়ক যে অন্তর্বর্তী সরকারকে তিনি বলেছেন। তারপরে যেটি বলেছেন ভোটের অধিকার নিশ্চিতে কমিশন জনপ্রশাসন বাহিনীকে গড়ে তুলতে হবে। এরপরেরটা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে বলতে এটা তত্ত্বাবধায়ক সরকারকে বলেছে এবং সেটা অবশ্যই ভোটকে নিরপেক্ষ ভোটকে এগিয়ে আনার জন্য সুন্দরভাবে কাজ করার জন্য তিনি এটা বলেছেন এবং সেই ভোট নিরাপদ করার জন্য যা যা দরকার সেই কাজগুলো। তারপর তিনি যেটি বলেছেন 2.5 কোটির বেশি ভোটার এসেছে 2009 সালের পর থেকে। 2009 সালের পরবর্তী সময় থেকে বর্তমান 2024 সাল পর্যন্ত বাংলাদেশের রেজিস্টার্ড ভোটার 2.5 কোটি। তার মানে 2.5 কোটি তরুণ এই দেশে নতুন ভোটার হিসেবে এসেছে এবং এই 2.5 কোটি ভোটার বা তরুণদেরই একটা স্বপ্ন আছে, তিনি সেই স্বপ্নকে ইন্ডিকেট করেছেন। তারপরে যেটি সরকারকে সংস্কারে জনগণকে সম্পৃক্ত করা না গেলে সফল হবে না। তারপরে যেটি বলেছেন সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এইখানে তিনি দলীয় বিষয়গুলো বলেছেন। মেগা পয়েন্টে যে বিষয়গুলো এখানে বলা দরকার সেটা হচ্ছে নতুন দল আসবে, এতে মন্দের কিছু নেই, ভোটের মাধ্যমে মানুষ দলকে চয়েস করবে, প্রত্যেকে নিজ নিজ আচরণ করবে, এতে দোষের কিছু না, জনগণ বিচার করবে। নেতাকর্মীদের আচরণে গুণগত পরিবর্তন আনা জরুরি। বাংলাদেশের পক্ষে শক্তিকে আরও বহু পথ পাড়ি দিতে হবে ধৈর্য এবং সমঝোতার মাধ্যমে। তারপরে যেটি বলেছেন সর্বশেষ কাজের মাধ্যমে বিশ্বাস এবং জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণকে সঙ্গে রাখি, জনগণকে সঙ্গে থাকি। মূল কথা তিনি সর্বশেষ যে জিনিসটা লাইনটা বলেছেন সেটা হচ্ছে কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জন করার কথা বলেছেন এবং জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। এই পুরা ভাষণটা আমি নোট করেছি, ঠিক আছে, পুরো ভাষণটা শুনেছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যারা আমার আগের পোস্টে যেসব অধিকাংশই আমি স্পষ্ট বলতে পারি সেটা হচ্ছে এই দলটির যেসব নেতাকর্মী আছে, নেতাকর্মী বাদ দেন, যারা সমর্থক আছে তারা উল্টাপাল্টা কথা বলেছেন এবং তারা ঠিকমতো তার যে ভাষণটা শুনতে পারেননি, শুনেননি। যদি শুনে থাকেন ওকে আপনি বলেন, আমি পড়েছি এবং দেখেছি, নোট করেছি, ঠিক আছে। এবং এখন যে বিষয়গুলো বলা দরকার সেটা হচ্ছে
বাংলাদেশের প্রধান একটা দল হিসাবে যে দলের সবসময় মানুষ বিশ্বাস করে এদের জনসমর্থন বেশি, সেই দলের একজন নেতা এই যে ভাষণটা দিয়েছেন, এই ভাষণটা শুরুটা করেছেন তিনি, এই যে নোট দেখেন, সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বিপ্লব হয়েছে, জনগণ শেষ করেছেন জনগণ, মাঝখানে জনগণের কথা বলেছেন, কয়েকটা মেগা আকারের পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে প্রতিটা শিশু 2.5 লাখ টাকা লোন নিয়ে এই দেশে জন্মগ্রহণ করে, 2.5 কোটির বেশি ভোটার নতুন হয়েছে, তিনি এটা বলেছেন। নতুন দল আশাকে কেন্দ্র করে সবাই সমালোচনা দৃষ্টিতে দেখেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা যতটুকু জানি, তিনিও বহুদলীয় শাসন ব্যবস্থার ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন বা ওইটার ভূমিকা নিয়েছিলেন। আওয়ামী লীগ বাকশালের মাধ্যমে নিষিদ্ধ হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতা আসার পর আওয়ামী লীগকে বাংলাদেশে আবার নিয়ে আসে এবং আওয়ামী লীগ কাজ করে। জিয়াউর রহমানের নামের সাথে এরকম একটা টাইটেল আছে যে বহুদলীয় গণতন্ত্রকে তিনি রূপান্তর করেছেন। সেই একই কথার ভিত্তিটা আমি তার এই ছেলের ভিতরে দেখতে পেয়েছি। হ্যাঁ, যিনি বলেছেন বহু দল আসতে পারে, নতুন দল আসতে পারে, এতে মন্দের কিছু নাই, তাদেরকে মন্দভাবে দেখার কিছু নাই, জনগণ বিচার করবে, নিরপেক্ষ ভোট হবে, জনগণ কাকে চয়েস করবে সেটাই মূল বিষয়। তিনি জনগণের উপর সবকিছু ছেড়ে দিয়েছেন। সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ যেটি বলেছেন সেটা হচ্ছে নেতা কর্মীদের আচার আচরণের গুণগত পরিবর্তন জরুরি। স্পষ্টভাবে এটা বিএনপির দলীয় নেতাকর্মীদের বলেছেন। একটা জিনিস মনে রাখতে হবে, ওই 2006 সাল আর এটা 2024 সাল, ব্যাপক চেঞ্জ এসেছে। আপনারা যদি সেই পুরাতন রাজনৈতিক আচার আচরণকে ধারণ করে মনে করেন আগামীতে আগাবেন, এই আওয়ামী লীগের আজকের এই দশার পিছনে মূল কারণ কিন্তু আওয়ামী লীগের সমর্থক করা, সিরিয়াসলি, ঠিক আছে। সুতরাং তারেক জিয়ার মতো তার যে এখন যে ম্যাচুরিটি বা সবাই যেটা বলতেছে, বিজ্ঞ সাংবাদিকরা, তারপরে হচ্ছে আরো গুণী গুণী মানুষরা যাদের ভিডিও মোটামুটি আমি দেখি, তারা সবাই বলতেছে যে তারেক জিয়ার ভিতরে ব্যাপক পরিমাণে একটা লিডারশিপের এবং ম্যাচুরিটি লেভেল চলে এসেছে, যেটা আসলে বাংলাদেশের একটা সুন্দর সম্ভাবনার জন্য যে নেতৃত্বটা এখন দরকার সেটাই তার ভিতরে তার ভিতরে মানুষ দেখতে পাচ্ছে। এবং সেই কারণে তিনি বলেছেন নেতাকর্মীদের আচার আচরণটাকে চেঞ্জ করতে হবে, গুণগত পরিবর্তন আনতে হবে, এবং এই পরিবর্তনটা প্রক্রিয়াধীন, আস্তে আস্তে হয় না, একসাথে হয় না, আস্তে আস্তে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে সর্বশেষ তিনি বলেছেন বাংলাদেশের পক্ষের শক্তিকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সুতরাং বাংলাদেশের পক্ষের শক্তি বলতে তিনি কিন্তু শুধুমাত্র বিএনপি বলে নাই, বাংলাদেশের পক্ষে শক্তি বলতে যেটি বুঝিয়েছেন সেটি আপনাকে বুঝতে হবে, এবং তাদের সামনে যে আরও বিপদ আছে সেই বিপদটাকে যে পাড়ি দিতে হবে তিনি কিন্তু ঠিকঠাক বুঝতে পেরেছেন। এবং সে কারণেই তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকারকে কোনো অবস্থাতে ব্যর্থ হতে দেওয়া যাবে না, যদি দেয় বাংলাদেশের শক্তি বাংলাদেশে থাকবে না। ঠিক একইভাবে একটি কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ যদি এবার পথ হারায় বাংলাদেশের রাষ্ট্র থাকবে না, বাংলাদেশ রাষ্ট্র থাকবে না, ঠিক আছে। ভূমি থাকবে, মানুষ থাকবে, সব থাকবে, রাষ্ট্র থাকবে না, ঠিক আছে। কথার মিল আছে। কিন্তু সর্বশেষ যেটি বলেছেন, জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণের সঙ্গে থাকি, জনগণকে সঙ্গে রাখি। সবচেয়ে এই পুরো ভাষণটায় আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে তারেক জিয়া একবারও তার বাবার নাম বলে নাই, একবারও বিএনপির কথা বলে নাই, একবারও তার উপরে বা তার মা বেগম খালেদা জিয়া উপরে যে জুলুম নির্যাতন হয়েছে সেই বিষয়ে কোনো আলাপচারি নেই। শুধুমাত্র ভিশন এবং মিশন এবং পুরো ভাষণে তিনি দলীয় নেতাকর্মীদের গুণগত অর্জনের কথা বলেছেন এবং দলীয় নেতাকর্মীদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছেন একমাত্র একটা রাজনৈতিক দলের মূল কাজ জনগণের কল্যাণ করা, জনগণের সাথে থাকা। নতুন দল আসলেই সেটাকে মন্দ ভাবার সুযোগ নেই, বিএনপির সমালোচনা করলেই সেটাকে মন্দ ভাবার সুযোগ নাই, বরং আচার আচরণ ভালোবাসার মাধ্যমে জনগণের মনকে জয় করে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য নেতাকর্মীদের যে গুণগত পরিবর্তনটা দরকার সেই পরিবর্তনটা আনার জন্য তিনি বলেছেন। এই কাজটা কিন্তু বিএনপি নেতাকর্মী আপনাদের করতে হবে। আমার কমেন্টে পোস্ট করে আমি কি, একজনে বলে আমি আওয়ামী লীগ, একজনে বলে আমি ভাই আমার পরিচয় খুঁজে লাভ নাই, আমি পিছনে কি করেছি সেটা দেখেও আপনার কোনো লাভ নাই, ঠিক আছে। হ্যাঁ, আমি কি, আমার জায়গায় আমি, আপনার জায়গায় আপনি, ঠিক আছে। আপনারও ভালো লাগলে আপনি কথা বলেন। এই যে কথা বলতে পারতেছে মানুষ এখন, সব কিছু পারে নাই তো আগে, কেন পারে নাই? এটাই বিএনপির বৈশিষ্ট্য, এটাই বাংলাদেশের সকল দলের বৈশিষ্ট্য, একমাত্র আওয়ামী লীগ বাদে।
সুতরাং এই বাংলাদেশের এই জায়গাটাকে আপনি একজন এই আওয়ামী লীগ নাই এই খালি মাঠে আপনি মানে অন্য যে আসবে তাকেই একদম হুমকি তুমকি দিয়া উঠাই দিবেন, এই চিন্তা চেতনা বাদ দেন। এই চিন্তা চেতনা কিন্তু বিএনপির যে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার চিন্তার সাথেও যায় না। সুতরাং এই মানুষটা বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখতেছে, বাংলাদেশের মানুষের জন্য, জনগণের জন্য যে স্বপ্ন দেখতেছে, সেই স্বপ্নের সাথে যেহেতু আপনারা অংশীদার হয়েছেন, আপনাদেরকে কিন্তু গুণগত পরিবর্তন আনার কথা তারেক জিয়া স্পষ্টভাবে বলেছেন। আশা করি আপনারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আপনাদের দলকে যেভাবে মানুষ আগে আগে ভালোবাসতো, এখনো বাসে, সামনেও যেন ভালোবাসে, সেই কাজ কিভাবে করার দরকার সেই কাজগুলো আপনারা করেন, আপনারা আগায় যান। আমাদের লস নাই। আলটিমেটলি তারেক জিয়ার কথা দিয়ে একটা কথা শেষ করি। আমার কথা সেটা হচ্ছে, আমরা সবাই বাংলাদেশের শক্তি। আপনি আমার সমালোচনা করেন, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি এটা নিয়ে কোনো রাগ অভিমান কিছু নেই, অবশ্যই করবেন। কিন্তু দিন শেষে একটা কথা মনে রাখবেন, আমরা সবাই মিলে বাংলাদেশের শক্তি, এই শক্তি যেন কখনোই নষ্ট না হয়, সেই কাজটা আপনাকে আমাকে সব জায়গা থেকে সমানভাবে করতে হবে। সেই কাজটা আমরা অব্যাহত রাখি। ভালো থাকি। আসসালামু আলাইকুম।